আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা যারা সালাম দিয়েছে সবাইকে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। যারা যারা আমার সাথে জয়েন করেছো লাইভে, দয়া করে কমেন্টস করে জানাও তোমাদের লেখাটা শেষ হয়ে গেছে কিনা, তাহলে আমি বলা শুরু করতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, এখানে রুবাইদা আফজা বলছে যে লাস্ট ড্রয়িংটা আরেকবার দেখানোর জন্য। লাস্ট ড্রয়িংটা হচ্ছে সবচেয়ে ইজি ড্রয়িং। একটা ভিত্তি পর্দা এঁকে তার উপরে তুমি বিভিন্ন সাইজের কোষ আঁকবা। কোনটা বড় হবে, কোনটা ছোট হবে, কোনটা হচ্ছে একটু বাঁকা হবে, কোনটা একটু লম্বা হবে, ছোট হবে, এরকম ভিত্তি পর্দার উপর যেমন মনে চায় তেমন করবা। এটার কোনো নির্দিষ্ট শেপ নাই, আমি যেরকম দিয়েছি তুমি একটা লম্বা করবে, একটা ছোট করবে, এটা হচ্ছে বেসিক। রুবাইদা আফজা, কঠিন কিছু নয়, তাই আমি হচ্ছে এটা দেখালাম না। তাবাসসুম মানিশা আইডি থেকে প্রশ্ন এসেছে যে ট্রাকিড ভেসেল এই কোষগুলা কত ছোট যে মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়, মানে অনেক ছোট মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়, কিন্তু এই ক্ষুদ্র কোষগুলো লম্বচ্ছেদ প্রস্থচ্ছেদ কিভাবে করে? ভালো প্রশ্ন যে ক্ষুদ্র কোষগুলোকে লম্বচ্ছেদ প্রস্থচ্ছেদ আপনি কিভাবে করেন? এটা তো মাইক্রোস্কোপে দেখাই যায় না। তোমার এই প্রশ্নের উত্তর হচ্ছে এটা গাছের একটা কাণ্ড, এটা গাছের একটা কাণ্ড, এই কাণ্ডের মধ্যে ট্রাকিড ভেসেল আছে, এই কাণ্ডের মধ্যে ট্রাকিড ভেসেল আছে। ট্রাকিড ভেসেলকে লম্বচ্ছেদ প্রস্থচ্ছেদ করব না, ডাইরেক্ট কাণ্ডটাকেই প্রস্থচ্ছেদ করব, তারপরে তার মধ্যে ট্রাকিড কেমন ভাবে থাকে সেটা দেখব। ডাইরেক্ট কাণ্ডটাকেই লম্বচ্ছেদ করব, তারপরে এটার মধ্যে ট্রাকিড কিভাবে থাকে সেভাবে দেখব। অর্থাৎ ট্রাকিড ভেসেলকে আমরা লম্বচ্ছেদ প্রস্থচ্ছেদ করি না, কাণ্ডকে লম্বচ্ছেদ প্রস্থচ্ছেদ করি। কাণ্ডকে প্রস্থচ্ছেদ করলে ট্রাকিডও প্রস্থচ্ছেদ হয়ে যাবে, কাণ্ডকে লম্বচ্ছেদ করলে ট্রাকিডও লম্বচ্ছেদ হয়ে যাবে। তাবাসসুম মানিশা, তুমি বুঝতে পারলে আমাকে কমেন্টস করে জানাবা। রুবাইদা আফজা, তুমি বুঝতে পেরেছো কিনা আমাকে কমেন্টস করে জানাবা চিত্রটা। তারপরে তাবাসসুম মানিশা, তুমি আমাকে কমেন্টস করে জানাবা যে তোমার প্রশ্নের উত্তর তুমি পেয়েছো কিনা। এখানে দেখা যাচ্ছে রোজিয়া আফসারি, আতিয়া পারভিন, ফারজানা আফরোজ কনা, হিয়াদিয়া, মাজারুল ইসলাম, আইরিন রহমান, পুষ্পা, এদের লেখা হয়েছে, ধন্যবাদ তোমাদেরকে। আমরা আজকে আবরণী টিস্যুর প্রকারভেদ, যেটা নিয়ে গত ক্লাসে আলোচনা করেছিলাম, সেটা নিয়ে কথা বলবো। তোমাদেরকে একটা কথা বলে রাখি, গ্রুপে একটা পোস্ট দেয়া আছে যে প্রথম অধ্যায়ের উপর যার যা সমস্যা আছে সেটা আমাকে জানাতে হবে। যেমন একজন কমেন্টস করেছিল 5টা রাজ্য বোঝানোর জন্য। এভাবে বললে বোঝানো ডিফিকাল্ট। 5টা রাজ্যের মধ্যে সবকিছু আলোচনা করতে গেলে প্রথম অধ্যায়ে অনেক ডিটেইলস বলতে হবে। প্রশ্নটা এরকম ভাবে হবে যে মনের রাজ্যে ওই টপিকসটা বুঝি না, যেমন মনের রাজ্যের মধ্যে ফিলামেন্টাস বলতে কি বোঝায় স্যার এটা বুঝছি না, এরকম প্রশ্ন হবে। প্রোটিস্টা রাজ্যে কনজুগেশন বলতে কি বোঝাচ্ছে স্যার সেটা বুঝতেছি না। ফানজাই রাজ্যে কাইটিন বলতে কি বোঝায় স্যার ওইটা বুঝতেছি না। প্রশ্নগুলো এরকম হবে। এমসিকিউ পরীক্ষার জন্য তুমি এভাবে ডিটেইলস আমাকে বলতে বলবা না। এমসিকিউ পরীক্ষার জন্য পুরো টপিকসটা তুমি রিডিং দিয়ে তোমার কোন অংশটা বুঝতে পারছো না সেটা আমাকে জানাও। তারপরে সৃজনশীল পরীক্ষার আগে, অর্থাৎ যখন সৃজনশীল পরীক্ষা শুরু হবে তোমাদের স্কুলে, তার আগে আমি অধ্যায়গুলো আবার রিভিশন করব। অর্থাৎ প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের যারা প্রথম থেকে পাওনি তাদের জন্য প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় আবার টোটাল রিভিশন করব, সেটা হচ্ছে সৃজনশীল পরীক্ষার আগে। এখন আমরা এমসিকিউ পরীক্ষার জন্য তোমাকে প্রিপেয়ার করছি, এজন্য বইয়ের প্রত্যেকটা লাইন তুমি ভালো করে রিডিং দাও। কোনটা বুঝতে পারো না সেটা আমাকে কমেন্টস করে জানাও। তোমাদের কমেন্টসের ভিত্তিতে আমি একটা ক্লাস সাজাবো ইনশাআল্লাহ। তারপরে প্রথম অধ্যায়ের পরীক্ষা নিতে পারবো। তোমরা যত দ্রুত বায়োলজি প্রথম অধ্যায়টা পড়ে আমাকে কমেন্টস করে জানাতে পারবা, তত দ্রুত আমি তোমাদের সলভ ক্লাস নিয়ে পরীক্ষা নিতে পারবো। তাহলে আসো আমরা আলোচনা শুরু করি আবরণী টিস্যুর প্রকারভেদ। গত ক্লাসে আবরণী টিস্যু একটা প্রকারভেদ আলোচনা করেছি, আজকে আরেকটা প্রকারভেদ আলোচনা করব ইনশাআল্লাহ। গত ক্লাসে আমরা বলেছিলাম 34 পৃষ্ঠা কোষের আকৃতি, প্রাণীদেহে অবস্থান, কাজের ভিত্তিতে আবরণী টিস্যু 3 প্রকার। যেমন স্কোয়ামাসের আকৃতি হচ্ছে মাছের আইসের মতো, কিউবয়েডাল ঘনক আকৃতির, কলামনারগুলো স্তম্ভ বা পিলারের মতো, এরকম হচ্ছে আমরা আবরণী টিস্যুগুলো গত ক্লাসে আলোচনা করেছি। মানে গত ক্লাসে আবরণী টিস্যুর প্রকারভেদ ছিল আকৃতি, অবস্থান, কাজের ভিত্তিতে। আকৃতি, অবস্থান, কাজের ভিত্তিতে। গত ক্লাসে আবরণী টিস্যুর প্রকারভেদ ছিল আকৃতি, অবস্থান, কাজের ভিত্তিতে। আজকে আবরণী টিস্যুর প্রকারভেদ আমরা করব। আজকে আবরণী টিস্যুর প্রকারভেদ করব ভিত্তি পর্দার উপর সজ্জার ভিত্তিতে। ভিত্তি পর্দার উপর সজ্জার ভিত্তিতে আবরণী টিস্যুর প্রকারভেদ আজকে করব ইনশাআল্লাহ। মানে ভিত্তি পর্দাগুলো তোমরা দেখতে পাচ্ছ, ভিত্তি পর্দার উপর কয়টা স্তর রয়েছে তার ভিত্তিতে আবরণী টিস্যু 3 প্রকার। ভিত্তি পর্দার উপর সজ্জিত স্তরের ভিত্তিতে, ভিত্তি পর্দার উপর সজ্জিত স্তরের ভিত্তিতে আবরণী টিস্যু 3 প্রকার। সাধারণ বা সিম্পল আবরণী টিস্যু, সাধারণ বা সিম্পল আবরণী টিস্যু, স্ট্রাটিফাইড বা স্ট্রাটিফাইড এর আসলে 3টা নাম আছে, স্ট্রাটিফাইড বা স্তরীভূত বা যৌগিক। তো স্ট্রাটিফাইড এর 3টা নাম আছে, স্ট্রাটিফাইড বা স্তরীভূত আবরণী টিস্যু বা যৌগিক আবরণী টিস্যু। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে সাধারণ আবরণী টিস্যুর ইংলিশ হচ্ছে সিম্পল এপিথেলিয়াল টিস্যু,
স্ট্রাটিফাইড বা স্তরীভূত বা যৌগিক আবরণ টিস্যু, এটা হচ্ছে স্ট্রাটিফাইড এপিথেলিয়াল টিস্যুর বাংলা নামগুলো। তারপরে সিউডো স্ট্রাটিফাইড আবরণী টিস্যু, সবগুলো নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো ধাপে ধাপে আসি আমরা, মনোযোগ দিয়ে খেয়াল করো। আজকে ভিত্তি পর্দার উপর কয়টা স্তর আছে তার উপর ভিত্তি করে আবরণ টিস্যুর শ্রেণীবিভাগ শিখছি আমরা। সাধারণ আবরণী টিস্যু বা সিম্পল এপিথেলিয়াল টিস্যু, মনোযোগ দিয়ে খেয়াল করবেন তাহলে। সাধারণ আবরণী টিস্যু বা সিম্পল এপিথেলিয়াল টিস্যু কাকে বলে? যে আবরণী টিস্যুতে কোষগুলো ভিত্তি পর্দার উপর একটা স্তরে সজ্জিত থাকে। যে আবরণী টিস্যুতে কোষগুলো ভিত্তি পর্দার উপর, ভিত্তি পর্দা তোমরা জানো, তোমাদেরকে আমি বলেছি যে আবরণী টিস্যু মাংসের উপর বা ভিত্তি পর্দার উপর সাজানো থাকে। মাংসের উপরে ভিত্তি পর্দার উপরে আবরণী টিস্যুর কোষগুলো সজ্জিত থাকে। যদি ভিত্তি পর্দার উপর যে আমি দেখি যে একই স্তর, তাহলে সাধারণ আবরণী টিস্যু বা সিম্পল, ভেরি সিম্পল, মাত্র একটা স্তর আবরণী টিস্যুর। কোথায় আবরণী টিস্যুর একটা একটা স্তর থাকে? বৃক্কের বোমেন্স ক্যাপসুল, যেটা গত ক্লাসে আমি তোমাকে বলেছিলাম, বৃক্কের সংগ্রাহক নালিকা আর অন্ত্রের প্রাচীর। আমি তোমাকে গত ক্লাসে এই তিনটা জিনিস শিখিয়ে দেইনি? তোমার কি মনে নাই গত ক্লাসে আমি তোমাকে বলেছিলাম যে তোমাকে আমি এগুলো এখন বোঝাতে পারবো না, এগুলো অষ্টম অধ্যায়ে গেলে আমি তোমাকে বোঝাতে পারবো। আমি তো তোমাকে দেখিয়েছিলাম গত ক্লাসে যে বৃক্কের মধ্যে রয়েছে বোমেন্স ক্যাপসুল, রয়েছে সংগ্রাহক নালিকা, এগুলো তো দেখেছো তুমি গত ক্লাসে। আমি গত ক্লাসে তোমাকে বলি নাই অন্ত্রের প্রাচীরগুলো আমি তোমাকে এখন বোঝাতে পারবো না, কারণ অন্ত্রের প্রাচীরগুলো বোঝাতে চাইলে তোমাকে আমার পঞ্চম অধ্যায়ে যেতে হবে। আমাদের যে অন্ত্র বা নাড়িভুঁড়ি আছে সেই অন্ত্রের প্রাচীরগুলো হচ্ছে এভাবে এই সাধারণ আবরণী টিস্যু দিয়ে গঠিত। তোমাদেরকে আমি একটা গুরুত্বপূর্ণ জিনিস বলতে চাই, আমি তোমাদেরকে বলতে চাই তোমরা গত ক্লাসের খাতাটা উল্টাও। গত দিনে যারা ক্লাস করেছো তারা সেই খাতাটা উল্টিয়ে দেখো, গত দিনের ক্লাসের খাতাটা উল্টিয়ে দেখো। গতদিন আকার, আকৃতি আর হচ্ছে অবস্থার কাজের ভিত্তিতে যে শ্রেণীবিন্যাসটা করেছিলাম সেটা ছিল 3 প্রকার। গত ক্লাসে আবরণী টিস্যুর প্রকারভেদ ছিল 3 প্রকার: স্কোয়ামাস বা আইসাকার আবরণী টিস্যু, কিউবয়েডাল বা ঘনাকৃতির আবরণী টিস্যু, আর হচ্ছে কলামনার আবরণী টিস্যু। গত ক্লাসে স্কোয়ামাস আবরণী টিস্যুর উদাহরণ ছিল বৃক্কের বোমেন্স ক্যাপসুল, কিউবয়েডাল আবরণী টিস্যুর উদাহরণ ছিল বৃক্কের সংগ্রাহক নালিকা, আর কলামনার আবরণী টিস্যুর উদাহরণ ছিল অন্ত্রের অন্তঃপ্রাচীর বা অন্ত্রপ্রাচীর। গত ক্লাসে যেই 3টা প্রকারভেদ ছিল সেই 3টা প্রকারভেদ ছিল সাধারণ আবরণী টিস্যুর প্রকারভেদ। তাহলে গত ক্লাসে যে প্রকারভেদটা করেছিলাম সেই প্রকারভেদটা ছিল সাধারণ আবরণী টিস্যুর একটা প্রকারভেদ। তাহলে সাধারণ আবরণী টিস্যুকে আবার 3 ভাগে ভাগ করা যায়, যেটা গত ক্লাসে বলেছিলাম: স্কোয়ামাস, কিউবয়েডাল, কলামনার। তাহলে সিম্পল বা সাধারণ আবরণী টিস্যু গত ক্লাসের শ্রেণী বিভাগটার সাধারণ আবরণী টিস্যুকে, আজকের আলোচনার যে সাধারণ আবরণী টিস্যু সেটাকে গত ক্লাসের 3টা যে প্রকারভেদ ছিল সেই প্রকারভেদে ভাগ করা যায়। তাহলে আর সাধারণ আবরণী টিস্যুর স্কোয়ামাস ভার্সনকে বলে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু, সাধারণ আবরণী টিস্যুর কিউবয়েডাল ভার্সনকে বলে সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াল টিস্যু, সাধারণ আবরণী টিস্যুর কলামনার ভার্সনকে বলে সিম্পল কলামনার এপিথেলিয়াল টিস্যু। তুমি দেখো এখানে ভিত্তি পর্দার উপর একটাই স্তর, ভিত্তি পর্দার উপর একটাই স্তর স্কোয়ামাসে, এখানেও ভিত্তি পর্দার উপর একটাই স্তর, কিন্তু একটাই স্তর, এখানে লম্বা লম্বা স্তর, কিন্তু একটাই স্তরই কিন্তু ভিত্তি পর্দার উপর। তাহলে সাধারণ আবরণী টিস্যু আবার 3 প্রকার, তার মধ্যে স্কোয়ামাস ভার্সনটা হচ্ছে বৃক্কের বোমেন্স ক্যাপসুল, কিউবয়েডাল ভার্সনটা হচ্ছে বৃক্কের সংগ্রাহক নালী, আর হচ্ছে কলামনার ভার্সন হচ্ছে অন্ত্রপ্রাচীর। তাহলে সাধারণ আবরণী টিস্যুর সংজ্ঞাটা একদম ইজি। সাধারণ মানে ভেরি সিম্পল, ভিত্তি পর্দার উপর মাত্র একটা স্তর, তাকে সাধারণ আবরণী টিস্যু বলে। আর হচ্ছে সাধারণ আবরণী টিস্যুর উদাহরণ। সাধারণ আবরণী টিস্যুর উদাহরণ যদি তুমি জানতে চাও তাহলে গত ক্লাসে 3টা উদাহরণ আজকে সাধারণ আবরণী টিস্যুর মধ্যে লিখে দাও। গত ক্লাসে 3টা উদাহরণ ছিল বোমেন্স ক্যাপসুল, বৃক্কের সংগ্রাহক নালী আর অন্ত্রপ্রাচীর। এই 3টাই হচ্ছে সাধারণ আবরণী টিস্যু। সাধারণ আবরণী টিস্যুটা আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যে আবরণী টিস্যুতে কোষগুলো একাধিক স্তর থাকে, তুমি দেখতে পাচ্ছ ভিত্তি পর্দার উপর একটা স্তর, 2টা স্তর, 3টা, 4টা, 5টায় গেছি, আরো বেশি চাইলে আরো বেশি আঁকতে পারো তোমরা। তাহলে যে আবরণী টিস্যুতে কোষগুলো ভিত্তি পর্দার উপর একাধিক স্তরে সজ্জিত থাকে তাকে স্ট্রাটিফাইড আবরণী টিস্যু বা স্তরীভূত আবরণী টিস্যু বা যৌগিক আবরণী টিস্যু বলে। ভিত্তি পর্দার উপর একটা স্তর সিম্পল সাধারণ আবরণী টিস্যু, ভিত্তি পর্দার উপর একাধিক স্তর স্ট্রাটিফাইড বা স্তরীভূত আবরণী টিস্যু। এখন স্ট্রাটিফাইড আবরণী টিস্যুতে আমরা সহজ সংজ্ঞা বুঝতে পেরেছি যে ভিত্তি পর্দার উপর একাধিক স্তর। প্রবলেম হয়ে গেছে অন্য জায়গায়। মাঝে মধ্যে দেখা যায় এই স্ট্রাটিফাইড আবরণী টিস্যু
তার স্তরগুলো চেঞ্জ করে ফেলে। স্ট্রাটিফাইড আবরণী টিস্যু তার স্তরগুলো চেঞ্জ করে। কখনো দেখা যায় 3-4টা স্তর, আবার কখনো দেখা যায় 7-8টা স্তর। মানে স্তর বাড়তে কমতে পারে, মানে স্তরীভূত আবরণী কলার মধ্যে স্তর বাড়তে কমতে পারে, স্তর বাড়তে কমতে পারে। এর জন্য এটাকে বলা হয় ট্রানজিশনাল আবরণী টিস্যু, মানে যেটা পরিবর্তনশীল। যেমন আমি তোমাকে একটা উদাহরণ দেই, তুমি বুঝতে পারবা। স্ট্রাটিফাইড আবরণী টিস্যুর উদাহরণ হচ্ছে মেরুদণ্ডী প্রাণীদের ত্বক। তোমার স্কিন তুমি দেখেছো, তোমার এই যে স্কিন বা তোমার ত্বক, কি মনে করছো সিঙ্গেল একটা লেয়ার? নো, সিঙ্গেল একটা লেয়ার নয়। তোমাকে আমি বলতে চাই, তোমাদের যাদের মেডিকেলে পড়ার ইচ্ছা আছে, যারা বড় হয়ে ডাক্তার হতে চাও, তারা মেডিকেলে যাওয়ার পরে মেডিকেলের ফার্স্ট ইয়ারে প্রথম দিন প্রথম ক্লাসে দেখবে একটা ডেড বডি শোয়ানো আছে, একটা মৃত মানুষ একদম হচ্ছে একটা বেডের উপর শোয়ানো আছে। এবং প্রথম দিন এই মৃত মানুষটাকে দেখবা, তারপরের 2-3 দিন পরেই তোমাকে বলবে এর চামড়াটা কাটো, এবং স্যার তোমাকে প্রথমে দেখিয়ে দিবে, তারপর তোমার কাটতে হবে। এই চামড়াটাকে কেটে তোমার 7 থেকে 8টা লেয়ার বের করতে হবে। আমাদের ত্বক সিঙ্গেল লেয়ার নয়, এখানে 7-8টা লেয়ার আছে, 7-8টা লেয়ার আছে, যেটা কেটে তোমার বের করতে হবে। এটা একটা প্র্যাকটিক্যাল পরীক্ষা মেডিকেলের। ডেড বডি শোয়ানো থাকবে, 7-8টা লেয়ার থাকবে, সেগুলো আলাদা করতে হবে, নাম বলতে হবে। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষা মেডিকেলের। মেডিকেলের ফার্স্ট ইয়ারে তুমি মৃত মানুষ কাটবা, আর মেডিকেলের ফাইনাল ইয়ারে তুমি জীবিত মানুষ কাটবা। অর্থাৎ মেডিকেলের ফার্স্ট ইয়ারে তুমি মৃত মানুষ কেটে ট্রিটমেন্ট শিখবা, আর মেডিকেলের ফাইনাল ইয়ারে তুমি জীবিত মানুষ ডাইরেক্ট কাটাকাটি করবা। তো এভাবে আমাদের হাতের মধ্যে, আমাদের ত্বকে 7-8টা লেয়ার রয়েছে। যাদের হাত কাটার অভ্যাস আছে তারা আজকেই বাসায় টেস্ট করতে পারো। যেমন আমি প্রায়ই হচ্ছে, আমাকে গার্ডিয়ানরা এসে কমপ্লেইন করে যে স্যার আমার মেয়ে তো হাত কেটে ফেলেছে, আমার ছেলে হাত কেটে ফেলেছে, মানে হচ্ছে প্রায়ই হাত কাটে। তো যাদের হাত কাটার অভ্যাস আছে তারা আজকেই বাসায় প্র্যাকটিস করতে পারো, যে তোমার 7-8টা লেয়ার আছে, তুমি আজকেই প্র্যাকটিস করো। কেন কথাটা বললাম? কষ্টের বিষয়। কিছু মেয়ে হাত কেটে হচ্ছে বাসায় হচ্ছে অসুস্থ বসে আছে, ক্লাস করতে পারে না। তার মারা এসে আমাকে বলে হাতের মধ্যে নাকি হচ্ছে 10টাই ভাবে কাটছে। এগুলো মানুষের লক্ষণ। কিছু ছেলে হচ্ছে এসেছে, দেখি একদিন হাতে এতগুলো ব্যান্ডেজ। ব্যান্ডেজ কেন বাবা? হাত কেটেছে। আরেক ছেলে হচ্ছে খেতে পারে না, খাও না কেন? জিহ্বা কাটছে। এত কষ্ট ওদের মনের ভিতরে। তোমরা আমাদের হচ্ছে কিছু হাদিসে হচ্ছে বলা আছে, আমাদের ইসলাম ধর্মে বলা আছে, এই অঙ্গটা কি তুমি নিজে বানিয়েছো? এটা তোমাকে আল্লাহ হচ্ছে দয়া করে দিয়েছে। এই অঙ্গটা কাটার অধিকার তো তোমার নাই। আল্লাহর কাছে শুকরিয়া করে তুমি হচ্ছে অবদান রাখতে পারছো না, তুমি কেন এটা কাটতে যাচ্ছ? তোমাদের বয়স থেকে এরকম ছেলেমেয়েরা হচ্ছে অনেক এরকম নোংরা কাজে জড়িয়ে যায়, যেটার জন্য আমি তোমাদেরকে সচেতন করার জন্য বললাম। তাহলে এভাবে নিজের অঙ্গের নিজের ক্ষতি করা, এটা ইসলামে হারাম, বড় গুনাহ হচ্ছে এটাতে। তাহলে এগুলা থেকে আমরা দূরে থাকার চেষ্টা করি। আর যদি হাত কাটতেই হয় তাহলে কেটে এই 7টা স্তর বের করে তুমি হচ্ছে পড়াশোনা করো। তাহলে এভাবে স্ট্রাটিফাইড আবরণী টিস্যু, আমরা স্ট্রাটিফাইড আবরণী টিস্যু বা স্তরীভূত যৌগিক আবরণী টিস্যু নিয়ে আলোচনা করলাম, যেখানে আমরা দেখতে পেলাম যে এখানে অনেকগুলো স্তর থাকে, তাই স্তরীভূত বলা হচ্ছে। অনেকগুলো স্তর থাকে তাই স্তরীভূত। আর গ্রিক দেশের ভাষায় স্ট্রাটিফাইড। আর এই স্তরগুলো চেঞ্জ হতে পারে, মিনিটের মধ্যে স্তর চেঞ্জ হতে পারে। কখনো দেখা যায় 7-8টা, কখনো দেখা যায় 3-4টা স্তর। সাধারণত আমাদের স্কিনের স্তরটা চেঞ্জ হয় না, সাধারণত স্কিনের স্তরটা তাও কমতে পারে, তাও মাঝে মধ্যে কমে যায়। যেমন তুমি স্কিনকে যদি হচ্ছে ভালো করে ঘষতে থাকো, দেখবা একটা কালো একটা লেয়ার, ময়লা সমৃদ্ধ একটা লেয়ার উঠে গেছে। হাতকে তোমরা গোসল করার সময় মাঝে মধ্যে ঘষতে দেখতে পাবা চামড়ার সাথে ময়লা মিশ্রিত কিছু অংশ স্কিন থেকে উঠে, সেটা তোমার চামড়ার লেয়ার উঠে গেল, বাইরের একটা লেয়ার উঠে গেল, বাইরের 2টা লেয়ার উঠে গেল। তো এভাবে লেয়ার উঠতে উঠতে মাঝে মধ্যে স্তর কমে, আবার মাঝে মধ্যে স্তর বাড়ে। এটা স্কিনের ক্ষেত্রে খুব বেশি একটা প্রযোজ্য না। ট্রানজিশনাল আবরণী টিস্যুটা এটা প্রযোজ্য হচ্ছে মূত্রনালীর স্তরের ক্ষেত্রে। আমাদের মূত্রনালীর স্তরটা উদাহরণে নাই তাই আমি লিখি নাই, কিন্তু মূত্রনালীর স্তরও একটা স্ট্রাটিফাইড আবরণী টিস্যু। মূত্রনালীর স্তরগুলা কখনো দেখা যায় মিনিটের মধ্যে হচ্ছে 7-8টা স্তর, আবার কমে 3-4টা, আবার একটু 7-8টা। কেন এটা হয়? মূত্রনালীর মধ্যে অনেক বিষাক্ত বস্তু, যখন মূত্র নিঃসৃত হয় তখন অনেক বিষাক্ত বস্তু এই আবরণগুলোর মধ্যে লেগে থাকে। অনেক বিষাক্ত ভাইরাস ব্যাকটেরিয়া মূত্রনালীর আবরণে লেগে থাকে। তখন মূত্রনালীর আবরণ যখন দেখে যে অনেক ব্যাকটেরিয়া ভাইরাস আটকে আছে, তখন নিজেকে রক্ষা করার জন্য কয়েকটা স্তর ফেলে দেয়, গলিয়ে ফেলে দেয়। কয়েকটা স্তরকে এনজাইম দ্বারা গলিয়ে এটা হচ্ছে মূত্রের সাথে ফেলে দেয়, তখন স্তর কমিয়ে ফেলে, 3-4টা বানায় ফেলে, এবং একটু পরে আবার নতুন স্তর তৈরি করে 7-8টা স্তর আবার ফিরে পায়। যেটা বলছিলাম যে তাহলে
ভিত্তি পর্দার উপর অনেকগুলো স্তর থাকে বলে এটাকে বলা হচ্ছে স্তরীভূত বা স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু। আর মূত্রনালীর স্তরটাও এই স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু, যেটা হচ্ছে বিষাক্ত হয়ে যাওয়ার জন্য এনজাইম দিয়ে গলিয়ে কয়েকটা স্তর হচ্ছে ফেলে দেয়, বাইরে দিয়ে কয়েকটা লেয়ার ফেলে দিলেই তো হয়ে গেল, ব্যাকটেরিয়া ভাইরাসগুলো ধুয়ে চলে গেল, তারপর আবার নতুন স্তর তৈরি করে নিবে। এভাবে মুহূর্তের মধ্যে মিনিটের মধ্যে হচ্ছে স্তর বাড়ায় কমাতে পারে, এজন্য এটাকে বলা হয় ট্রানজিশনাল আবরণী টিস্যু, মানে যেটা মুহূর্তের মধ্যে তার স্তর চেঞ্জ করতে পারে। আচ্ছা, যাই হোক, এরকম হচ্ছে আবরণী টিস্যু নিয়ে আমরা কথা বললাম। সাধারণ আবরণী টিস্যু মানে ভেরি সিম্পল, আবরণী টিস্যুর একটা স্তর, আর স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু মানে হচ্ছে ভিত্তি পর্দার উপর একাধিক স্তর। তবে এই স্ট্র্যাটিফাইড বা যৌগিক বা স্তরীভূত আবরণী টিস্যু চেঞ্জ হতে পারে, বিষাক্ততার উপর ভিত্তি করে চেঞ্জ হতে পারে। যখন বেশি বিষাক্ত হয়ে যায় কয়েকটা স্তর ফেলে দেয়, তখন এর স্তর কমতে পারে, বাড়তে পারে, এজন্য এটাকে বলা হয় ট্রানজিশনাল আবরণী টিস্যু। সাধারণ আবরণী টিস্যু, স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে কমেন্টস করে জানাও। তাহলে এই দুইটা বুঝতে না পারলে পরেরটা বুঝতে পারবা না। তোমরা যারা লাইভে আছো আমার সাথে জয়েন করেছো, দয়া করে আমাকে কমেন্টস করে দ্রুত জানিয়ে দাও যে তোমরা সাধারণ আর স্ট্র্যাটিফাইড বুঝতে পেরেছো কিনা। আচ্ছা, এখানে প্রশ্ন করেছে যে পান্না আলম আইডি থেকে প্রশ্ন এসেছে যে জীবিত মানুষ কাটলে মানুষ তো মরে যাবে, বা মোহাম্মদ আব্দুল সালাম বলছে জীবিত মানুষ কিভাবে কাটবো? জীবিত মানুষ কাটতে হয় না, জীবিত মানুষের সার্জারি করার জন্য তো জীবিত মানুষ কাটতে হয়। তোমরা দেখবা মেডিকেলে গেলে পেট কেটে হচ্ছে পুরা হচ্ছে নাড়ি ভুঁড়ি সব বের করে ফেলেছে, পেট কেটে নাড়ি ভুঁড়ি সব বের করে ফেলেছে, ট্রিটমেন্ট করে তারপর হচ্ছে জোড়াতালি দিয়ে আবার লাগিয়ে দিয়েছে। এটা তোমার করতে হবে না, তুমি তো সেই ডাক্তার হও আমি চাই যে বড় বড় সার্জারি করবা। মানুষের মাথার অর্ধেক পার্ট কেটে ফেলে দিয়ে হচ্ছে সেই পার্টের মধ্যে হচ্ছে সার্জারি করে আরো কিছু অংশ লাগিয়ে হচ্ছে মাথার সার্জারি করছে না। তাহলে এরকম জটিল জটিল সার্জারি জীবিত মানুষ কাটতে হবে তোমাকে মেডিকেলের ফাইনাল ইয়ারে। না কাটলে তুমি সার্জারি করবে কিভাবে? কারো যদি অ্যাপেন্ডিসাইটিস হয় তাকে তো হচ্ছে পেট কেটে অ্যাপেন্ডিসাইটিসের এই সার্জারিটা করতে হয়, তো জীবিত মানুষ তো কাটতে হবে মেডিকেলের ফাইনাল ইয়ারে। আচ্ছা, রূপম বণিক বলছে স্তরীভূত আবরণীর মধ্যে মূত্রনালীর এই কথাটা লিখবো কিনা। মূত্রনালীর কথাটা তুমি লিখতে পারো, তবে আমি তোমাকে বলবো যে এমসিকিউর ক্ষেত্রে এই সব উদাহরণগুলো তোমরা চয়েস করবে না। এমসিকিউর ক্ষেত্রে বইয়ের উদাহরণ থেকেই এমসিকিউ আসে। ব্যাখ্যার মধ্যে তুমি লিখতে পারো মূত্রনালীর স্তর এক ধরনের ট্রানজিশনাল আবরণী টিস্যু, অবশ্যই তুমি লিখতে পারো এটা। এবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন, আমরা এই চ্যাপ্টারের অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় সিউডো স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু নিয়ে কথা বলবো। সিউডো স্ট্র্যাটিফাইড এটা পরীক্ষায় আসে। এখন আমি তোমাকে বলতে চাই সিউডো মানে কি। সিউডো শব্দটার অর্থ কি? সিউডো মানে হচ্ছে মিথ্যা বা নকল, মিথ্যা বা নকল আবরণী টিস্যু, মিথ্যা বা নকল স্ট্র্যাটিফাইড, মিথ্যা বা নকল স্ট্র্যাটিফাইড। একটু আগে তো শুনলে স্ট্র্যাটিফাইড মানে স্তরীভূত, মানে অনেকগুলো স্তর, কিন্তু এটাকে বলছে মিথ্যা স্তরীভূত মানে মিথ্যা স্ট্র্যাটিফাইড। ঘটনাটা কি খুব মনোযোগ দিবা তুমি আমার কাছে। আবরণী টিস্যুর কোষগুলো ভিত্তি পর্দার উপর স্তর একটা, ভিত্তি পর্দার উপর একই স্তর, কিন্তু কোষগুলার কোনটা তো অনেক লম্বা, কোনটা ছোট, কোনটা লম্বা, কোনটা ছোট, এরকম বিভিন্ন উচ্চতার হওয়ায় দেখে মনে হয় এটাতে অনেকগুলো স্তর মনে হয় আছে, কারণ মাইক্রোস্কোপে দেখলে বিজ্ঞানীরা কনফিউজড হয়ে যায়। এত সুন্দরভাবে যত চিত্রটা এঁকেছি এত সুন্দর তো দেখা যায় না। মাইক্রোস্কোপে দেখলে দেখা যায় একটা উঁচু একটা নিচু বিভিন্ন উচ্চতার হওয়ায় বিজ্ঞানীরা মাঝে মধ্যে কনফিউজড হয়ে যায়। দেখতে স্তরীভূত মনে হয়, এরকম স্তরীভূত মনে হয়, কিন্তু সত্যিকার অর্থে তো এখানে একটাই স্তর। দেখো ভিত্তি পর্দার উপর একটা করে কোষ, একটাই স্তর, সত্যিকার অর্থে একটাই স্তর, কিন্তু দেখে মনে হয়েছিল বিজ্ঞানীদের কাছে স্ট্র্যাটিফাইড। তাহলে বিজ্ঞানীরা বিভ্রান্ত হয়েছে, দেখে প্রথমে মনে করেছিল স্তরীভূত বা স্ট্র্যাটিফাইড, পরে দেখলো না সত্যিকার অর্থে এখানে তো একটাই স্তর, কিন্তু বিভিন্ন উচ্চতার, হাইট গুলা উঁচু নিচু, বড় ছোট, এজন্য এটাকে বলে সিউডো স্ট্র্যাটিফাইড। মনে হয়েছিল স্ট্র্যাটিফাইড, কিন্তু অ্যাকচুয়ালি না, এটা অনেকগুলো স্তর না, এটা একটাই স্তর। তাই এটাকে বলা হচ্ছে সিউডো স্ট্র্যাটিফাইড, যেটা আমাদেরকে হচ্ছে নকল স্ট্র্যাটিফাইড, মিথ্যা স্ট্র্যাটিফাইড। যেমন আমি তোমাদেরকে একটা উদাহরণ দেই। ঈদের সময় একটা ছেলেকে তার বাবা হচ্ছে 5,000 টাকা দিয়ে বললো, নাও তুমি 5,000 টাকা নাও, একটা তোমার ভালো শুনতে পাচ্ছি যে ঈদের পরে করোনা ভাইরাস যদি ভালো হয় মণিপুর স্কুল খুলে যেতে পারে, তাহলে তুমি যাও মণিপুর স্কুলে হচ্ছে যাওয়ার জন্য একটা ভালো কেটস কিনে নিয়ে আসো বাটা থেকে একটা ভালো কেটস কিনতে বলেছে। ছেলেটা হচ্ছে বাটার শোরুমে গেল এবং হচ্ছে দেখলো হ্যাঁ সুন্দর একটা জুতা আছে, সুন্দর একটা কেটস আছে যেটার দাম 5,000 টাকা। যখন সে বাটার শোরুমের ভিতরে গেল, বাইরে দেখলো অনেকগুলো জুতো হচ্ছে ভ্যান গাড়িতে নিয়ে বসে আছে, ভ্যান গাড়িতে অনেকগুলো জুতা। তারা হচ্ছে তাকে বলছে এই বাবা এখানে আসো, আমাদের কাছেও আছে বাটা। তো সে হচ্ছে ভ্যান গাড়িতে যেয়ে দেখলো সেম কোয়ালিটি, ভিতরে শোরুমে যেই জুতা এখানেও বাইরে সেম। তো ও
চিন্তা করলো তাহলে এখানে একটা জুতা কিনে ফেলি এবং কিনে বাবা মার থেকে যে টাকাটা নিয়েছে সেখান থেকে কিছু টাকা নিজের পকেটে সেভ করা যাবে, এটা ভবিষ্যতে কাজে লাগবে। তো বাইরের জুতাওয়ালাকে জিজ্ঞাসা করছে এই জুতার দাম কত, বলছে মাত্র 500 টাকা, ভিতরে 5000 টাকা বাইরে 500 টাকা, একই মডেল একই কোয়ালিটি কিনে এনেছে। কিনে আনার পরে বাবা বলছে জুতা কিনেছে, বলছে হ্যাঁ কিনেছি, কত দাম 5000 টাকা, বাকি 4500 টাকা পকেটে রেখে দিছে। বাবা তো চালাক, বাবা জুতা ধরে দেখে সেখানে তো বাটা লেখা নাই, সেখানে লেখা হচ্ছে বেটা। এর মানে এখানে বেটা লেখা, মানে হচ্ছে এটা ছেলেটা রাস্তার মধ্যে দেখে চিনতে পারে নাই নকলটা, এটা হচ্ছে বিভ্রান্ত হয়েছে ছেলেটা। তাহলে বাবা বলবে এখানে তো বেটা লেখা, তুমি তো 500 টাকা করে রাস্তা থেকে কিনেছো, আমি তো জানি। তাহলে তখন তোমাদের মা এসে বলবে হ্যাঁ এটা হচ্ছে বাটা নয়, এটা হচ্ছে বাটার মিথ্যা ভাষণ, নকল ভাষণ, মানে সিউডো বাটা। তুমি যে জুতাটা কিনেছো সেটা আসল বাটা নয়, এটা সিউডো বাটা। তুমি মনে করেছো দেখতে একই রকম, দেখতে মনে হয়েছিল স্তরীভূত, আসলে একটাই সিঙ্গেল লেয়ার। তোমার একটু ভালো করে দেখতে হবে, দেখতে একই মডেল কিন্তু তুমি দেখবা না এখানে বাটার জায়গায় বেটা লেখা। তোমার ওই বাটা জুতাটা কিনলে মণিপুর স্কুলে যে 2-3 বছর তুমি হচ্ছে আরো পড়াশোনা করবা, তোমার 2-3 বছরে কোনো জুতার ক্ষতি হতো না। কিন্তু এখন যেটা কিনেছো সেটা মণিপুর স্কুলে হচ্ছে তোমার 2 দিন টিকবে কিনা সন্দেহ। প্রথম দিন যাওয়ার পরে হচ্ছে একটা লাফ দেওয়ার পরে দেখবা জুতার নিচের তলিটা ক্ষয় হয়ে পড়ে গেছে। তাহলে এভাবে মাঝে মধ্যে আমরা বিভ্রান্ত হই। তাহলে এভাবে আমরা দেখতে পাচ্ছি যে দেখে মনে হয়েছিল ওই ছেলেটা তার বন্ধুদের কাছে যে হচ্ছে কষ্টের কথা বলবে যে বাবা মার কাছে ধরা খেয়ে গেলাম, আসলে আমি চালাকি করতে যেয়ে দেখলাম যে আমি নিজেই হচ্ছে বোকা হয়ে গেছি। তখন বাবা মা বন্ধুরা বলবে যে কষ্ট পেও না, আমাদের বিজ্ঞানীরাও মাঝে মধ্যে এরকম বিভ্রান্ত হয়। যেমন 2য় অধ্যায়ে লেখা আছে যে বিজ্ঞানীরা প্রথমে দেখে মনে করেছিল এটাকে স্তরীভূত, মনে করেছিল অনেকগুলো স্তর, কিন্তু অ্যাকচুয়ালি দেখলো এটা সত্যিকার অর্থে একটাই স্তর। এই স্তরগুলোর কোষগুলা কোনটা বড় কোনটা ছোট, কোনটা লম্বা কোনটা ছোট, এই বিভিন্ন উচ্চতার হওয়ায় বিজ্ঞানীরাও বিভ্রান্ত হয়েছিল। আর তুমি তো একটা সাধারণ মানুষ, তুমিও তো বিভ্রান্ত হয়েছো। তাহলে বিভিন্ন উচ্চতার হওয়ায় এটা কি স্তরীভূত মনে হয়েছিল, কিন্তু সত্যিকার অর্থে কি এটা স্তরীভূত না, একটা লেয়ার, কিন্তু কোষগুলো বিভিন্ন উচ্চতার। এজন্য বিজ্ঞানীরা বিভ্রান্ত হয়েছিল। এজন্য এটাকে বলে সিউডো স্ট্রাটিফাইড, মানে অ্যাকচুয়ালি রিয়েল স্ট্রাটিফাইড না, মিথ্যা স্ট্রাটিফাইড। আমাদের ট্রাকিয়া বা শ্বাসনালী, ট্রাকিয়ার বাংলাটা শ্বাসনালী, যেটা বইতে লেখা নাই আমি লিখে দিয়েছি। আমাদের ট্রাকিয়া বা শ্বাসনালী, আমাদের শ্বাস নেয়ার নালী এরকম উঁচু নিচু এরকম হচ্ছে স্তরীভূত কোষ দিয়ে গঠিত। যারা লাইভে আছো তোমাদেরকে একটা নৈমিত্তিক কোশ্চেন করবো আমি, নৈমিত্তিকটার অ্যানসার দিবা, অনুধাবনমূলক নৈমিত্তিক। নিচের কোন আবরণী টিস্যু এক স্তর বিশিষ্ট? নিচের কোন আবরণী টিস্যু এক স্তর বিশিষ্ট? 1 সাধারণ আবরণী টিস্যু, 2 স্ট্রাটিফাইড আবরণী টিস্যু, 3 সিউডো স্ট্রাটিফাইড আবরণী টিস্যু। আবার বলছি নৈমিত্তিকটা, নিচের কোন আবরণী টিস্যু এক স্তর বিশিষ্ট? 1 সাধারণ আবরণী টিস্যু, 2 স্ট্রাটিফাইড আবরণী টিস্যু, 3 সিউডো স্ট্রাটিফাইড আবরণী টিস্যু। অ্যানসার করো দ্রুত। দিলরুবা আক্তার বলছে 1 আর 3, ঠিক আছে। মোর্শেদ আলম বলছে 1 ও 3, শামসুনাহারের অ্যানসার ভুল হয়েছে। হিয়াদিয়া 1 আর 3 সঠিক হয়েছে। প্রমিতা জামান 1 ও 3 ঠিক আছে। রেজিনা নাসরিন 1 আর 3 ঠিক আছে। রুবাইদা আফজা 1 আর 3 ঠিক আছে। ঐথি ইসলাম অনন্যা 1 আর 3 ঠিক আছে। মাহফুজুর রহমান 1 আর 3 ঠিক আছে। মিতুরানী সরকার 1 আর 3 ঠিক আছে। আইরিন রহমান পুষ্পা ভুল অ্যানসার করেছে। রূপম বণিক 1 আর 3 ঠিক আছে। হামিদা বেগম ঠিক আছে। রোজি আফসারি ঠিক আছে। আতিয়া পারভিন, শিরমিন আক্তার ঠিক আছে। পান্না আলম ঠিক আছে। কাজী সুরাইয়া ইয়াসমিন ঠিক আছে। শহীদার ফারহান, মোহাম্মদ মিজান, আইরিন রহমান পুষ্পা ঠিক আছে। সবাই ভালো ছেলে মেয়ে। আমি দেখতে পাচ্ছি যে তোমাদের অ্যানসার সবারই ম্যাক্সিমাম ঠিক হয়েছে, 1-2 জন শুধু ভুল করেছিল। আমি তোমাদেরকে বলতে চাই যে সাধারণ আবরণী টিস্যু এক স্তর বিশিষ্ট, সিউডো স্ট্রাটিফাইডও কিন্তু এক স্তরে বিন্যস্ত, সিউডো স্ট্রাটিফাইডও এক স্তরে বিন্যস্ত। শুধুমাত্র স্ট্রাটিফাইড আবরণী টিস্যু একাধিক স্তর, শুধুমাত্র স্ট্রাটিফাইড আবরণী টিস্যুর একাধিক স্তর। তাহলে সুন্দর একটা নৈমিত্তিক, একই স্তর থাকে কার কার? সাধারণ আবরণী টিস্যু, সিউডো স্ট্রাটিফাইড। তাহলে দুইটা একরকম হলো না কেন নাম? দুইটাকে সাধারণ বললাম না কেন? কারণ সাধারণটা সিম্পল একটা লেয়ার এবং সবগুলা কোষের সাইজ একই। সাধারণ আর সিউডো স্ট্রাটিফাইড দুইটাই একই স্তর, কিন্তু দুইটার মধ্যে পার্থক্য কি? সাধারণ এক স্তর, সিউডো স্ট্রাটিফাইড এক স্তর, পার্থক্য কোথায়?
পার্থক্য হচ্ছে এখানে সবগুলো কোষের সাইজ একরকম, আর এইটা হচ্ছে একই স্তর কিন্তু কোষগুলো বিভিন্ন উচ্চতার, কোনটা বড় কোনটা ছোট, কোনটা বড় কোনটা ছোট, বিভিন্ন উচ্চতার হওয়ায় এটাকে আসলে একটু বিভ্রান্ত, কনফিউজড হয়ে যায় বিজ্ঞানীরা, মনে করে যে এটা স্ট্র্যাটিফাইড কিনা। আবার এই বিভ্রান্ত হয় বলে এটাকে বলা হচ্ছে সিউডো স্ট্র্যাটিফাইড। উদাহরণ হচ্ছে ট্রাকিয়া বা শ্বাসনালী। আরেকটা নৈমিত্তিক আছে, একাধিক স্তর কোনটায়? একাধিক স্তর হচ্ছে স্ট্র্যাটিফাইড স্তরীভূত বা যৌগিক আবরণী টিস্যু। আরেকটা নৈমিত্তিক আসে, কোন আবরণী টিস্যুর স্তর চেঞ্জ হতে দেখা যায়? কোন আবরণী টিস্যুর স্তর মিনিটের মধ্যে পাল্টে যেতে পারে বা কোন আবরণী টিস্যুর স্তর পরিবর্তন হতে পারে? সিউডো স্ট্র্যাটিফাইড বা স্তরীভূত আবরণী টিস্যুর স্তর চেঞ্জ হতে পারে। যেমন মূত্রনালীর হচ্ছে যে আবরণ সেটা মুহূর্তের মধ্যে চেঞ্জ হয়ে বাড়তে কমতে পারে। তো আজকে আমি যে আলোচনা করেছি সেটা একটু সামারি করে আমি আর 2টা মিনিট পরে ক্লাস শেষ করে দিব ইনশাআল্লাহ। তোমরা যারা আছো আমার সাথে সংযুক্ত তারা হচ্ছে মনোযোগ দিয়ে বিষয়টা আরেকবার লক্ষ্য করো। আবরণী টিস্যুর প্রকারভেদ গত ক্লাসে পড়েছি একটা, আজকে পড়লাম আরেকটা। গত ক্লাসের প্রকারভেদটা ছিল তোমরা মনোযোগ দিয়ে খেয়াল করবে আমার সাথে। দেখো আজকের সংজ্ঞাগুলো সাধারণ আবরণী টিস্যুর সংজ্ঞা, স্ট্র্যাটিফাইডের সংজ্ঞা, জ্ঞানী সংজ্ঞাগুলো কিন্তু আমি লিখে দিয়েছি। সিউডো স্ট্র্যাটিফাইডের সংজ্ঞাটাও আমি লিখে দিয়েছি। এখানে জ্ঞানী সংজ্ঞাগুলো দেখো আজকে তোমাদের কষ্ট আমি কমিয়ে দিয়েছি, সংজ্ঞাগুলো আমি নিজেই লিখে দিয়েছি। সুতরাং আজকের সংজ্ঞাটা তোমার বাড়ির কাজ করার দরকার নেই, তোমরা প্রথম অধ্যায়টা পড়তে থাকো এবং প্রথম অধ্যায়টা পড়ে কার কি সমস্যা হচ্ছে দ্রুত আমাকে জানাও, কারণ দ্বিতীয় অধ্যায় শেষ হয়ে আসছে। প্রথম অধ্যায়ের পরীক্ষাটা না নিলে দ্বিতীয় অধ্যায়ের পরীক্ষাটা নিতে আরো দেরি হয়ে যাবে। তোমাদের কাছে আমার জোরালো অনুরোধ, প্রথম অধ্যায়ে কার কি সমস্যা আছে দ্রুত কমেন্টস করে জানাও। যদি আমি কমেন্টসে তেমন কোনো কমেন্টস না পাই আমি ডিরেক্ট পরীক্ষা নিয়ে নিব। দেখো গত ক্লাসে আমরা আবরণী টিস্যুর প্রকারভেদ শিখেছিলাম আকৃতি, অবস্থান আর কাজের ভিত্তিতে। আকৃতি, অবস্থান, কাজের ভিত্তিতে আবরণী টিস্যু 3 প্রকার: স্কোয়ামাস বা আইসাকার, কিউবয়েডাল বা ঘনাকৃতির, কলামনার বা স্তম্ভ আকৃতির। আজকে শিখলাম ভিত্তিপর্দার উপর সজ্জার ভিত্তিতে আবরণী টিস্যু আরো 3 প্রকার: সাধারণ, স্ট্র্যাটিফাইড, সিউডো স্ট্র্যাটিফাইড। তো আজকের আবরণী টিস্যুর প্রকারভেদটা আমি আরেকবার সংক্ষেপে সামারি করে দিচ্ছি। ভিত্তিপর্দার উপর কয়টা লেয়ার, তার উপর আবরণী টিস্যু 3 প্রকার: সাধারণ আবরণী টিস্যু বা সিম্পল আবরণী টিস্যু, ভেরি সিম্পল, মাত্র ভিত্তিপর্দার উপর একটা স্তর। যে আবরণী টিস্যুতে কোষগুলো ভিত্তিপর্দার উপর একই স্তরে সাজানো থাকে তাকে বলা হয় সাধারণ আবরণী টিস্যু। সাধারণ আবরণী টিস্যুর উদাহরণ কি? গত ক্লাসে যা উদাহরণ শিখেছে সবগুলা: বৃক্কের বোমেন্স ক্যাপসুল, বৃক্কের সংগ্রাহনালী, অন্ত্রের প্রাচীর। চিত্র ভেরি সিম্পল, ভিত্তিপর্দার উপর একটা স্তর দিয়ে দিলেই হয়ে গেল। স্ট্র্যাটিফাইড স্তরীভূত বা যৌগিক, নাম শুনেই বুঝতে পারছো সংজ্ঞা কি হবে। স্তরীভূত মানে অনেকগুলো স্তর থাকবে। যে আবরণী টিস্যুতে কোষগুলো ভিত্তিপর্দার উপর একাধিক স্তর থাকে তাকে বলা হয় স্ট্র্যাটিফাইড বা স্তরীভূত আবরণী টিস্যু। স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যুতে স্তরের সংখ্যা মিনিটের মধ্যে চেঞ্জ হতে পারে। স্ট্র্যাটিফাইডে যে একাধিক স্তর থাকে এটা জানতে পারো মেরুদণ্ডী প্রাণীদের ত্বক থেকে। আমাদের ত্বকে 7-8টা লেয়ার রয়েছে, যারা মেডিকেলে পড়বা এই 7-8টা লেয়ার আলাদা করার সময় সেই দিন তোমার আজকের ক্লাসটা মনে পড়বে যে হ্যাঁ আমি সেই বাচ্চা বয়সে শিখেছিলাম, আজকে ডাক্তার হতে যাচ্ছি, আজকে সেই 7-8টা লেয়ার চোখ দিয়ে দেখলাম। যারা 7-8টা লেয়ার আজকেই দেখতে চাও তারা আজকে গুগলে সার্চ দিয়ে দেখবা লেয়ার্স অফ স্কিন, ডিফারেন্ট লেয়ার্স অফ স্কিন, এই লিখে সার্চ দাও। তোমাদের হাতে আছে গুগল, তোমরা সার্চ দিয়ে আজকেই জেনে নাও যে স্কিনের 7-8টা লেয়ার। একটু দেখে নাও আজকে মেডিকেলে যাওয়ার আগে একটু হেল্প হবে। তাহলে আমাদের ত্বকে রয়েছে অনেকগুলো স্তর, তাই এটা স্তরীভূত বা স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু। আবার অনেকগুলো আবরণী টিস্যু আছে এই স্ট্র্যাটিফাইড যেটা মুহূর্তের মধ্যে তাদের স্তর চেঞ্জ করতে পারে। যেমন মূত্রনালীর এই আবরণী টিস্যুটা এত বিষাক্ত হয়ে যায়, যখন দেখা যায় বিষাক্ত হয়ে যায় তখন কয়েকটা স্তর হচ্ছে ফেলে দেয় দেহকে বাঁচানোর জন্য। তখন স্তর কমে 3-4টা হয়ে যায়, আবার পরক্ষণে 7-8টা স্তর হয়ে যায়। তাহলে এমন স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু আছে যার স্তরের সংখ্যা মিনিটের মধ্যে পাল্টে যেতে পারে, কখনো 3-4টা কখনো 7-8টা। আবরণ চেঞ্জ হয় বলে এটাকে ট্রানজিশনাল আবরণী টিস্যু বলা হয়। গেল এটা। তাহলে স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যুর ভিন্ন নাম হচ্ছে ট্রানজিশনাল আবরণী টিস্যু। সিউডো স্ট্র্যাটিফাইড কাকে বলা হচ্ছে? আসলে একই স্তর কিন্তু বিভিন্ন উচ্চতার কোষ থাকার কারণে দেখে বিজ্ঞানীরা মাঝে মধ্যে মনে করে এটা স্ট্র্যাটিফাইড বা স্তরীভূত কিনা। তাহলে যে আবরণী টিস্যুতে কোষগুলো বিভিন্ন উচ্চতার হওয়ায়, যে আবরণী টিস্যুতে কোষগুলা একই স্তরে বিন্যস্ত, একটাই স্তর কিন্তু বিভিন্ন উচ্চতার কোষ থাকায় এটাকে দেখে স্ট্র্যাটিফাইড বা স্তরীভূত মনে করেছিল বিজ্ঞানীরা, কিন্তু সত্যিকার অর্থে একটাই স্তর। এজন্য একে সিউডো স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াল টিস্যু বলে। মিথ্যা বা নকল, সিউডো মানে মিথ্যা বা নকল স্ট্র্যাটিফাইড। উদাহরণ হচ্ছে ট্রাকিয়া বা শ্বাসনালী। আজকের আলোচনা এতটুকুই রাখতে চাই।
যারা আমার সাথে লাইভে জয়েন করেছো তারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবা আজকের আলোচনা থেকে তোমাদের কোনো কনফিউশন বা কোনো কোশ্চেন আছে কিনা। তাহলে আজকের আলোচনা শেষ করে দিব ইনশাআল্লাহ। আর দিলরুবা আক্তার বলছে স্ট্রাটিফাইড আর ট্রানজিশনাল এপিথেলিয়াল টিস্যুকে সেম কিনা, আমি তো এটাই বলছি স্ট্রাটিফাইড ট্রানজিশনাল একই জিনিস। যেমন আমাদের হাতের স্কিনও চেঞ্জ হতে পারে, আমি বললাম না যে গোসল করার সময় হাতের হচ্ছে ময়লা মিশ্রিত একটা স্কিনের লেয়ার উঠে যায় না, স্কিনের লেয়ার তখন হচ্ছে একটু কমে যায়, তখন আবার হচ্ছে দুই একটা কমে যায় আবার বাড়তে পারে। আর নাদিয়া ইসলাম বলছে মানুষ মারা গেলে কি দেহের সব কোষ মারা যায় কিনা, দেহের আমরা মারা গেলে আমাদের সকল কোষগুলো ধ্বংস হয়ে যায়, কারণ এই কোষগুলোকে বাঁচাতে চাইলে পুষ্টি লাগবে, ব্রেনের সেন্স লাগবে, ব্রেনের সেন্স বন্ধ, হার্ট বন্ধ, পুষ্টি আসবে না, উদ্দীপনা আসবে না, সব সেল ড্যামেজ হয়ে যাবে কয়েকদিনের মধ্যেই। মৃত্যুরানী সরকার বলছে যে সায়েন্টিস্টরা যদি কনফিউজ থাকে তাহলে আবার সিউডো নামটা হচ্ছে পেলো কিভাবে। আসলে কনফিউজ বলতে আমি বুঝাতে চাচ্ছি যে বিজ্ঞানীরা দেখে মনে হয়েছিল স্ট্রাটিফাইড কিনা, তারপরে গবেষণা করে দেখছে যে না আসলে তো একটাই স্তর। তো বিজ্ঞানীরা মাইক্রোস্কোপে দেখে কি ডিরেক্ট হচ্ছে সাথে সাথে লিখে ফেলে? দেখার পরে অনেক গবেষণা করে আরো বোঝার চেষ্টা করে তারপর লেখে। তো বিজ্ঞানীরা যখন দেখেছিল তখন তাদের কাছে স্ট্রাটিফাইড মনে হয়েছিল, কিন্তু আরো মনোযোগ দিয়ে বোঝার পরে দেখলো যে না এটা তো স্ট্রাটিফাইড না, এটা তো একটাই স্তর। কিন্তু ওই যে প্রথমে একটু বিভ্রান্ত হয়েছিল তাই এটার নাম দিয়েছে সিউডো স্ট্রাটিফাইড। মৃত্যুরানী সরকার বুঝতে পারলে কমেন্টস করে জানাবা। আমি আর কারো কোনো প্রশ্ন দেখতে পাচ্ছি না, তাহলে আজকের মতো বিদায় নিতে চাচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা যারা সালাম দিয়েছো সবাইকে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।